সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য সহ আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছে আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজকে কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। 25শে জুলাই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 63 বছর। শাফিন আহমেদের মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পায়। একজন জনপ্রিয় ব্যান্ড তারকা, তার ব্যান্ডের নাম মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি। এই ব্যান্ডের বেশিরভাগ গান শাফিন আহমেদের গাওয়া। গানগুলো প্রকাশের পরেই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলেন ইত্যাদি। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। শিল্পী পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। কোন শিল্পী নজরুল সঙ্গীত শিখে পরে ব্যান্ড তারকা হয়েছেন এমন শিল্পীর তালিকায় শাফিন আহমেদই প্রথম। তার মৃত্যুতে দেশের ব্যান্ড সঙ্গীতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা। এভাবে আমাদের বন্ধুরা চলে যাবে, জানাজা করতে হবে, এটা ভাবতে পারছি না। এবং আমাদের সঙ্গীতাঙ্গনে বিরাট শূন্যতা তৈরি হচ্ছে, একজনের পর একজন চলে যাচ্ছে। আসলে শাফিন আহমেদকে আমরা খুবই মিস করব, কারণ একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিল এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি। আমরা সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশতে সর্বোচ্চ স্থানে স্থান করেন। মৃত্যুর 4 দিন পর দেশীয় সঙ্গীতের জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ দেশে আসলে মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মা বাবার পাশে তাকে সমাহিত করা হয়। এই অসময়ে চলে যায় আমি ভীষণ মর্মাহত, ব্যথিত। আমরা সবাই যারা এই অঙ্গনে আছি, বিশেষ করে আমার সাথে তো সম্পর্ক তার তো বহুদিনের, প্রায় 47 বছর হবে। আমরা একই সঙ্গে প্রায় শুরু করি সঙ্গীত, এই অঙ্গনে আসি এবং আমরা ফিডব্যাক করতাম, ওরা মাইলস করতো। এবং মাইলসের আগে ওদের ব্যান্ড ছিল পার্পল ওশান নামে একটা ব্যান্ড ছিল, পরে বারুক করলো এবং তারপরে মাইলস। আমরা একই সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাতাম, ধরেন সপ্তাহে দুদিন আমরা এভাবে। এই দীর্ঘদিনই আমাদের শুরু। তারপরে বাংলা গান করা। ওরা অবশ্য প্রথম একটা মাইলসের একটা ইংরেজি গানের ক্যাসেট ছিল, পরে আমরা একটা বাংলা অ্যালবাম করি, ওরাও বাংলা অ্যালবাম করে। এবং আমাদের ভিতরে একটা হেলদি প্রতিযোগিতা বলে না, আমরা একসঙ্গে আড্ডা মারছি, গানের কথা বলছি, আমরা কে কত ভালো গান করতে পারি এরকম একটা চর্চা ছিল। কিন্তু কোনোদিন আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা ছিল না যে ও করবে আমি করবো, এরকম কোনো বিষয় ছিল না। সবসময় আমরা একসঙ্গে এবং দীর্ঘদিন আমরা আড্ডা মারতাম বিভিন্ন জায়গায়। এবং সঙ্গীত নেই, সবসময় সঙ্গীত নিয়ে তো মনে পড়ে ওরা যখন ধানমন্ডি 28 নম্বরে কবি ভবনে থাকতো, আমি এবং হ্যাপি বহুদিন গিয়ে আমরা আড্ডা মারতাম একসঙ্গে। বহুদিন দুপুরে আমাদের ফিরোজাবা দুপুরে খেয়ে গেছি তো বলতেন। এরকম ছোটোখাটো অনেক ঘটনা মনে পড়ছে আজকে। বর্তমান পরিস্থিতিতে অন্য সব কর্মকাণ্ডের মতো কিছুটা স্থবির হয়ে রয়েছে দেশের বিনোদন কেন্দ্রগুলো। বিশেষ করে বন্ধ রয়েছে রাজধানীর বিনোদনের প্রাণকেন্দ্র খ্যাত থিয়েটারের মঞ্চ। এতে হচ্ছে না নাটক, রিহার্সেল ও প্রদর্শনী, জ্বলছে না মঞ্চের আলো। খুব শীঘ্রই সব আধার কাটিয়ে স্বাভাবিক হয়ে আবার আলো জ্বলবে নাটকের মঞ্চে, এমনটাই প্রত্যাশা সাংস্কৃতিক অঙ্গনের মানুষের। তাহলে বিশাল সম্পত্তির মালিক সেই সন্তান কিন্তু হবে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে অনেকটা স্থবির হয়ে পড়েছে নাট্যমঞ্চ সহ বিনোদন অঙ্গন। মঞ্চেও জ্বলছে না আলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গত 16 জুলাই ছিল দেশ নাটকের নিত্য পুরাণ নাটকের প্রদর্শনী। আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে পরে তা বাতিল করা হয়। এরপর একে একে বন্ধ হয়ে যায় সব নাটকের শো। আন্দোলন স্থগিত হয়ে গেলেও এ সপ্তাহে নাটকের নতুন কোনো শোর কথা না ভাবলেও শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন নাট্য নির্দেশকরা। থিয়েটারের কথা যদি আমি বলি, ঠিক এই মুহূর্তের থিয়েটার আমাদের সব কিছুই বন্ধ আছে বলতে গেলে। আমরা হয়তো যারা লেখালেখি করি তারা হয়তো লেখার কাজটা করছি, থিয়েটারের জন্য যে স্ক্রিপ্ট দরকার হয় তার জন্য যে লেখালেখি সেটা এখন চলছে। এছাড়া থিয়েটারের কাজ বলতে যেটা বোঝায়, যেমন রিহার্সাল বা প্রদর্শনী, নানান ধরনের আয়োজন, এইগুলোর সমস্তটাই এখন বন্ধ আছে। তবে আমি আশা করছি যে এটি খুব বেশি দিন আর থাকবে না। আমাদেরটা যেমন শুরু হয়েছিল 16 তারিখে এই পরিস্থিতির এরকম অবনতি হয়। এবং এই জায়গায় আমি বলে রাখি যে এই আন্দোলনে যেসব ছাত্র, সাধারণ জনতা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার আমি শান্তি কামনা করছি এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এরপরে যেটা বলছিলাম যে 16 তারিখে আমাদের যে প্রদর্শনী ছিল নিত্যপুরাণের 127তম প্রদর্শনী, সেটি আমরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ সেদিন আর এমন পরিস্থিতি ছিল না। আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের দর্শক কোনোভাবেই আসতে পারছিলেন না শিল্পকলার কাছে, ফলে আমাদেরকে শোটা বন্ধ করে দিতে হয়েছে। অপরদিকে বেলি রোডের মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গত 18 জুলাইয়ের পর এখনো পর্যন্ত কোনো নাটকের শো হয়নি। দেশের এই অস্থিরতা কাটিয়ে খুব শীঘ্রই আবার স্বাভাবিক হয়ে মঞ্চের আলো ঝলবে বলে প্রত্যাশা মঞ্চকর্মীদের। আমাদের এই আন্দোলন থেকে সবারই কিছু শিক্ষার ব্যাপার আছে। রাজনীতিবিদদের আছে, ছাত্রদের আছে, শিক্ষকদের আছে, আমরা যারা নিজেদেরকে সচেতন মানুষ মনে করি, সুশীল সমাজের তথাকথিত, সবারই একটা শিক্ষণীয় ব্যাপার আছে। গণমাধ্যমের মাধ্যমে অবশ্যই আমরা সচেতন করতে পারি মানুষকে, দেশপ্রেমে উজ্জীবিত করতে পারি, এবং বিশেষ করে আমাদেরকে আজকে তরুণদের উদ্দেশ্যে কথা বলতে হবে। তরুণদের যেই ভাষা বোঝে সেই ভাষায় কথা বলতে হবে। আমরা একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে একদিকে আমরা তরুণদের ভাষা বুঝতে পারি না এবং আমাদের ভাষা তরুণরা বুঝতে পারে না। এই যে একটা যোগাযোগের মধ্যে ব্যাপক গ্যাপ হয়েছে তৈরি, এইটাকে কিভাবে আমরা মোকাবেলা করব সেইটা ভেবে দেখা উচিত। সুতরাং আমরা সবই তরুণদেরকে লক্ষ্য করে আমাদের কথাগুলো বলা উচিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও ঢাকাবাসীর বিনোদনের একটি অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। শিল্পকলায় সৃষ্ট বস্তুকে শিল্পকর্ম বলে এবং যে ব্যক্তি শিল্পকলার চর্চা করেন, শিল্পকর্ম সৃষ্টি করেন, তাকে শিল্পী বলে। বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্যে 1974 সালে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। জাতীয় সাংস্কৃতিক গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠা করা হয় শিল্পকলা একাডেমি। এই একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের লালন ও বিকাশে এই একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংস্কৃতিক যথার্থ পুনরুদ্ধারের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলা ও থানা, বর্তমানে উপজেলা পর্যায়ে শিল্পকলা চর্চা ও বিকাশের উদ্দেশ্যে এবং জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে 1974 সালের 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্ট 1974 1 নম্বর 31 অফ 1974 অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম এবং বর্তমানে এর মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান বলা হয়। আমরা সেই সাংস্কৃতিক উপাদানকে বিলুপ্তির থেকে রক্ষা করার জন্য একটা গবেষণা সংরক্ষণ কর্মসূচি আমরা শুরু থেকেই, আমি দায়িত্ব নেবার পর থেকে আমরা সেটা করে চলেছি। ঐতিহ্যবাহী যত আমাদের সাংস্কৃতিক উপাদান আছে, আমি মনে করি যে আমাদের
শেকড়টা অনেক গভীরে, হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলাদেশ, যে কারণে আমাদের যে শিল্পকলা একাডেমি জেলা থেকে উপজেলা পর্যন্ত আমরা সম্প্রসারিত করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার রমনায় সেগুনবাগিচা এলাকার দুর্নীতি দমন কমিশন ভবনের বিপরীতে অবস্থিত। সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে ঢাকা মহানগর ব্যতীত দেশের 63টি জেলার শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে জেলার শিল্পকলা একাডেমি সমূহ একটি কার্যনির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত হয়। প্রত্যেক জেলায় একজন কালচারাল অফিসার রয়েছেন, যিনি জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনা করে থাকেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি 5টি বিভাগ নিয়ে গঠিত। সেগুলো হলো চারুকলা বিভাগ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, গবেষণা ও প্রকাশনা বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, প্রযোজনা বিভাগ, প্রশাসন, অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগ। চারুকলা, সঙ্গীত, নৃত্য ও নাট্যকলার চর্চা ও প্রসারই মূলত এই প্রতিষ্ঠানের লক্ষ্য। এসবের বিকাশের স্বার্থে গুণী শিল্পীদের যথাযথ মূল্যায়ন, যেমন প্রতিভাবান শিল্পীদের সক্রিয় সহায়তা ও স্বীকৃতি প্রদান, সরকারি অনুমোদনপ্রাপ্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থাকে অনুদান প্রদান, অতীত ঐতিহ্য ও সমকালীন সাংস্কৃতিক বিষয়ে গবেষণা পরিচালনা এবং সঙ্গীত, নাট্য ও চারুকলা বিষয়ে আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উৎসবাদের আয়োজন এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে করা হয়ে থাকে। বিতর্কানুষ্ঠান, স্টাডি গ্রুপ পরিচালনা ও সিম্পোজিয়ামের আয়োজন, বিদেশে সরকারি পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক দল প্রেরণ ও বিদেশি সাংস্কৃতিক প্রতিনিধি দলকে বাংলাদেশে আমন্ত্রণ জ্ঞাপন, দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর গ্রন্থ, সাময়িকী ও পরিচিতি জ্ঞাপন, স্মরণিকা প্রকাশ ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে থাকে। সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা এবং বাংলাদেশের জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনের মাধ্যমে দুস্থ ও গুণী শিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা এই প্রতিষ্ঠানের প্রধান কার্যাবলীর অংশ। শিল্পকলা একাডেমির বিশাল চত্বরে প্রশাসনিক ভবনের পাশাপাশি রয়েছে একটি অত্যাধুনিক জাতীয় নাট্যশালা। এটি 2001 সালের জুন মাসে উদ্বোধন করা হয়। এখানকার মঞ্চে নাট্য প্রদর্শন সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি চত্বরে রয়েছে একটি সুবিশাল নন্দন মঞ্চ। এখানে বিভিন্ন সময় বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর চিত্রকর্ম প্রদর্শনের জন্য রয়েছে একটি গ্যালারি এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রয়েছে তৎসংলগ্ন বিভিন্ন বিভাগীয় কক্ষ। করোনা এলো, সেই করোনা কিন্তু সারা বিশ্বের মতো আমরাও বিপর্যস্ত হলাম। সেখানে আমাদের 325 জন শিল্পী আর্ট ক্যাম্প করেছেন, 325টা পেইন্টিং করেছে আর্ট এগেনস্ট করোনা এই শিরোনামে। এবং বাংলাদেশে আমি আমাদের ঢাকা থেকে এবং প্রত্যেকটা জেলা থেকে সকল স্তরের শিল্পীদেরকে আমরা সংযুক্ত করেছিলাম এই যুদ্ধে। তারা যেন নিজেরা সুরক্ষিত থাকে, মনোবল নিজেদের সুদৃঢ় থাকে এবং আমাদের যারা সাধারণ মানুষ আছে মনোবল আমরা ভেঙে পড়তে দেব না, এই ছিল আমাদের প্রত্যয়। শিল্পকলা হলো অনুভূতি বহিঃপ্রকাশের কোনো উপায় বা প্রণালী, যা সাধারণত সংস্কৃতি দ্বারা প্রভাবিত এবং কালের আবর্তনে এটি সংস্কৃতিকেই পরিবর্তন করতে সহায়তা করে। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।